দর্শক শ্রোতা সবাইকে স্বাগতম জানাচ্ছি ইউকে বাংলার বিশেষ নিয়মিত আয়োজন নির্বাচনের হাওয়া অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি লুকমান হাফিজ। আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে এসেছেন সিলেট মহানগরীর ৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবি মজুমদার রনি সাহেব। জনাব এবি মজুমদার রনি সাহেব, আপনাকে স্বাগতম জানাচ্ছি ইউকে বাংলার স্টুডিওতে এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আমরা আসলে যতদূর জেনেছি যে আপনি ইলেকশন করার চিন্তা ভাবনা করছেন, এ নিয়ে আসলে আপনার বর্তমান ব্যস্ততা কেমন চলছে, মানুষদের সাথে কেমন মিশছেন, এই বিষয়টা যদি একটু বলেন। ইলেকশন আসলে যেহেতু রাজনীতি করি, আমাদের একটা রাজনীতির শেষ জায়গাটা হলো যে জনসাধারণের সাথে মিলেমিশে কাজ করা, জনপ্রতিনিধিদের সবার একটা আকাঙ্ক্ষা থাকে। সেই আকাঙ্ক্ষা থেকে আসলে আমার ইচ্ছা যে আমি নির্বাচন করব, আমার এলাকার মানুষকে সাহায্য সহযোগিতা করব, আমার যতটুকু সম্ভব আমি যতটুকু দিয়ে মানুষের সাথে কাজ করতে পারি আমি চেষ্টা করব সেগুলা করার জন্য। আর যেহেতু একটি দলের সাথে আমি সম্পৃক্ত আছি বেশ প্রায় 23 বছরের মতো, তো আমার দল যদি নির্বাচনে যায়, স্থানীয় নির্বাচনে যদি যায়, যেটা আমি করতে চাইতেছি, যদি যায় এবং দল যদি আমাকে নির্দেশনা দান করে যে ইলেকশন করার জন্য, ইনশাল্লাহ আমি করতে প্রস্তুত আছি এবং এই জন্য আমি যতটুকু কাজ করার আমি করছি। আর এলাকার সবার সাথে মোটামুটি সম্পৃক্ততা আমার বেশ দীর্ঘ কয়েক বছর থেকেই আছে, আমি এখনো চালিয়ে যাচ্ছি। এলাকার মুরব্বীদের সাথে প্রায় সপ্তাহে 3-4 দিনই আমার কথা হয়। ইয়াং সমাজের সবার সাথেই আমার কথাবার্তা হচ্ছে, অনেকের বাসায় গিয়েছি। আলহামদুলিল্লাহ ভালো সমর্থন পাচ্ছি এখন পর্যন্ত, বাকিটুকু আল্লাহ জানেন। মানুষ তো আসলে, যেহেতু আপনি মানুষের কাছে ঘেঁষছেন, মানুষ আপনাকে গ্রহণ করছেন, এই জায়গা থেকে আসলে মানুষ নিশ্চয়ই তাদের যে ছোটখাটো আকাঙ্ক্ষাগুলো আছে সম্ভবত আপনার সাথে ধীরে ধীরে তারা শেয়ার করছেন। এই জায়গা থেকে আসলে মানুষের চাহিদাগুলো আসলে কি কি এখন পর্যন্ত আপনি লক্ষ্য করলেন? আসলে এখনো তো নির্বাচনের কোনো ডেট এখনো পড়ে নাই, তো কয়েকজন আমাকে বলছেন কিছু কিছু ইয়ের কথা, কিছু সমস্যার কথা, আমাদের ওয়ার্ডের কিছু কিছু সমস্যার কথা। তো এর মধ্যে বেশি সমস্যা আবর্জনা সমস্যা, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার যে সমস্যাটা, এটা আমাদের এলাকাতে, আমাদের এই এলাকাটা ভদ্রলোকের এলাকা হিসাবে সবাই জানে, 4 নং ওয়ার্ডকে। তো আমাদের কিছু কিছু জায়গায় প্রায় সময় ময়লা আবর্জনা থাকে, এটা আসলে আমার কাছেও বিষয়টা দৃষ্টিকটু লাগছে। তো আমি যদি আল্লাহ আমাকে যদি সেই স্থানে নিয়ে যায়, আমার প্রথম টার্গেটই হবে পরিষ্কার পরিচ্ছন্নতা দিকে খেয়াল রাখা। 4 নং ওয়ার্ড আমরাও লক্ষ্য করেছি আসলে সিলেটের মধ্যে যত ভালো ভালো পরিবার যারা আছেন তারা 4 নং ওয়ার্ডে বসবাস করেন এবং তারা 4 নং ওয়ার্ডে আরেকটা জিনিস লক্ষ্য করেছি, সকালে মর্নিং ওয়াক থেকে শুরু করে সন্ধ্যা পরে অনেকেই হাঁটেন, একদম বলা যায় যে নিরাপদ একটি এলাকা। আপনি আসলে এই নিরাপত্তার বিষয়টা কিভাবে দেখছেন এবং যদি সামনে ইলেকশন হয়, আপনি জনপ্রতিনিধি হয়ে ওয়ার্ডবাসীর মধ্যে ফিরে আসেন, তাহলে এই নিরাপত্তা আগামীতেও কতটুকু আসলে থাকবে? আচ্ছা, এখন আপনি যে বলতেছেন ওই যে নিরাপত্তার যে বিষয়টা, এটা ইতিমধ্যেই আমি যতটুকু জানি যে এলাকাগুলোতে হাঁটাচলা করা হয়, মর্নিং ওয়াক করা হয়, বা ওই যে সন্ধ্যার পরে যারা হাঁটাহাঁটি করতেছেন, গত কিছুদিন আগে সেখানে এলাকাবাসীর উদ্যোগে, সেটা আমি জানি, আমার সাথে কথা হয়েছে, এলাকাবাসীর উদ্যোগে এখানে সিসিটিভি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করা রয়েছে। তো এটা এলাকাবাসীরা নিজেরাই করেছেন। তো আমি যদি যাই, আমি সম্পূর্ণ ওয়ার্ডকে সিসিটিভির আওতার ভিতরে নিয়ে আসবো ইনশাল্লাহ, এবং সর্বোচ্চ যতটুকু করণীয় আমার দ্বারা যতটুকু সম্ভব হয় আমি ততটুকু দিয়ে করার চেষ্টা করবো ইনশাল্লাহ।
মানুষ তো এখন পর্যন্ত যতটুকু বুঝলাম যে বেশি কিছু চাচ্ছেন না, তারা আসলে এজ এ নাগরিক হিসেবে তাদের নর্মাল জিনিসগুলোই তারা আসলে চাচ্ছেন, তাদের মধ্যে যেগুলো আসলে দেয়া যায়। তো এই জায়গা থেকে আপনাদের এরিয়াতে আসলে তেমন বড় একটা এরিয়াও না, আবার দেখা যায় যে তার মধ্যে সবচেয়ে বেশি উন্নত হচ্ছে হাউজিং এস্টেট এরিয়া। এখন আপনি নির্বাচিত হলে হাউজিং স্টেটের দিকে কি বেশি নজরদারি করবেন, নাকি একই সাথে মজুমদারিটাকেও ডেভেলপ করার চিন্তা ভাবনা আছে? আমার বাড়ি হলো মজুমদার বাড়ি। হাউজিং স্টেট জেলা প্রশাসকের আন্ডারে রয়েছে দীর্ঘদিন থেকে। হাউজিং স্টেট মোটামুটি অন্যান্য এরিয়ার থেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু এটা জেলা প্রশাসকেরা এখানে কাজ করছেন, ওনারা নিজেরা তদারকি করছেন এবং দীর্ঘদিন থেকে এটাই চলে আসছে। আমি চেষ্টা করব, হাউজিং স্টেট তো অবশ্যই আছে, হাউজিং স্টেট তো থাকবে এর মধ্যে, যেহেতু আমার 4 নম্বর ওয়ার্ডের একটা এলাকা হাউজিং স্টেট। আর মজুমদারি যেহেতু আমার নিজের এলাকা, আমি অবশ্যই আমি এটা চেষ্টা করব যে আমার এলাকাটাকেও, যাতে আমার এলাকা সহ লিচু বাগান রয়েছে, ওইদিকে পীরমোল্লার এক সাইড রয়েছে, এরপরে দত্তপাড়া রয়েছে, আম্বরখানা রয়েছে। তো আমি চেষ্টা করব যে সবার সাথে মিলেমিশে কাজ করার এবং প্রত্যেকটা এলাকায় নিজে গিয়ে সবার সাথে কথা বলে যতটুকু উন্নয়ন সম্ভব হয়, বাস্তবায়ন করা যায়, আমি ইনশাল্লাহ করার চেষ্টা করব। এইটা একটা ভালো কথা বলেছেন, নিজে উপস্থিত থেকে কাজ করাবেন। এইটা যদি আসলে করা যায়, জনগণ আসলে এটা দারুণ ভালোভাবে নেবেন। কারণ জনগণ আসলে চান কি, যে যিনি জনপ্রতিনিধি হবেন তিনি যেন আসলে তাদের মধ্যে সব সময় থাকেন, তারা যাতে ডাক দিলে উনাকে পাশে পান। জনগণ কিন্তু এইরকমই আশা করেন, বিশাল কিছু যে আশা করেন এইরকম কিন্তু না। মৌলিক অধিকারগুলো, এলাকার ছোটখাটো যে বিষয়গুলো আছে, সমস্যাগুলো আছে, এইগুলো যেন জনপ্রতিনিধি আসলে তাদের সাথে মিলেমিশে যাতে সমাধান করার চেষ্টা করেন, এইটা আসলে জনগণ চান। এই জায়গা থেকে আসলে আপনাদের মজুমদারি এরিয়ায় কিছু জিনিস আমরা খেয়াল করেছি, সেটি হচ্ছে মজুমদারি থেকে ঠিক একটু সামনে ওইখানে আম্বরখানা একটা পাশ রয়েছে, সেখানে অবৈধ সিএনজি স্ট্যান্ড আছে, যেটা আসলে একটু যানজট সৃষ্টি করে। এইটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করবেন কিনা? আচ্ছা, গত কিছুদিন আগে আমরা ওই যে দেখেছি, স্ট্যান্ডের তালিকা দেওয়া হয়েছে। স্ট্যান্ডের তালিকা অনুযায়ী আমি যতটুকু দেখেছি আম্বরখানাতে একটা স্পট দেওয়া হয়েছে। তো যদি আগামীতে আমরা দেখি, এখন তো আপাতত এটা প্রশাসনিক বা আইনানুগভাবে এটা কাজটা চলতেছে, তো আশা করছি ওনারা বিজ্ঞ মানুষ, শ্রমিকরা সবাই আমাদের ভাই, তারা কেউ আমাদের, সবাই আমাদের আশেপাশের এলাকার, এটা তাদেরও এলাকা, আমার যেমন এলাকা তাদেরও এলাকা। তো আমি আশা করছি যেহেতু স্ট্যান্ডগুলো দেওয়া হয়েছে, ওনারা দেখে শুনে ওনাদের নির্বাচিত গাড়িগুলো রেখে বাকি গাড়িগুলো ওনারা সরাবেন, এটা বিশ্বাস করি। এবং আমি এটাও বিশ্বাস করি যে যদি এর থেকে কোনো সমস্যা সৃষ্টি না হয়, ওনারা ওনাদের মতো পদক্ষেপ নেবেন এবং আমরা ওনাদের সাথে কথা বলে, যদি আমি নির্বাচিত হই, ওনাদের সাথে কথা বলে এই সমস্যাটা সমাধান করতে পারবো। আমি আলোচনা সাপেক্ষে অবশ্যই। তরুণ যেহেতু আপনি, তরুণরা আপনার কাছে বেশ কিছু বিষয় আশা করছি তারা দাবি করেন বা দাবি করবেন। যেহেতু তরুণদের আসলে অনেক দাবি থাকে, খেলার মাঠ সম্ভবত সংকট আছে। একটা মাঠ রয়েছে কলোনি মাঠ, যেটা আম্বরখানা, এইটাতে আবার এই যে মাঠ অনেক বিশাল বড়, তো এইখানে আবার দেখা যায় যে ওই যে খেলার আয়োজনও কম হয়। কিন্তু আপনি তো জানেন যে খেলাধুলা আসলে প্রয়োজন আছে। বর্তমানে আমরা সবাই মোবাইল নির্ভর হয়ে পড়ছি। এই জায়গা থেকে বের হতে গেলে শারীরিক আপনার সুস্থতার জন্য খেলাধুলার প্রয়োজন আছে। খেলাধুলার দিকে একটু ফোকাস করার চিন্তা ভাবনা আছে কিনা? খেলাধুলা আসলে আমি নিজেও একজন ক্রিকেট প্লেয়ার ছিলাম। আমি বেশ কিছুদিন সেকেন্ড ডিভিশন খেলেছি। ফার্স্ট ডিভিশনে যাওয়ার আগে আমি আবার বের হয়ে এসেছি আমার কিছু পারিবারিক সমস্যার কারণে। আর আমি নিজে এই মাঠে অনেক খেলাধুলা করেছি, অনেক টুর্নামেন্ট খেলেছি। আমার অনেক বন্ধু বান্ধব এখন বিদেশে অবস্থানরত, ওনারা এখানে খেলাধুলা করেছেন, আমি নিজেও এখানে খেলাধুলা করেছি। আমি দীর্ঘদিন থেকে খেলাধুলার সাথে সম্পৃক্ত রয়েছি। ইয়াং সমাজের বেশিরভাগই যারা এখানে টুর্নামেন্ট দিচ্ছেন, সবার সাথে আমার কথা হচ্ছে। টুর্নামেন্ট পড়লে আমি নিজেও এখানে উপস্থিত হই। অনেক সময় কাজের কারণে হয়তো আমি
পারি না, তারপরেও আমি যেটুকু সময় পাই ওনাদেরকে ক্রিকেট, ফুটবল এগুলাতে আমি নিজেও থাকি এবং ওনারাও আমার সাথে থাকেন। আমি চেষ্টা করে যাচ্ছি এ বিষয়ে। আর আমি যদি নির্বাচিত হই তবে এই সেক্টরটাকে আমি মানে মূল্যায়ন করার চেষ্টা করব। এখানে আসলে বিশাল কিছু বিষয় আছে। আপনি তো নিজেই যেহেতু ক্রিকেট প্রেমী ছিলেন, আপনি জানেন যে খেলাধুলায় ফোকাস দিলে ওই যে মানুষ নেশাগ্রস্ত হয় না, খেলাধুলায় সময় দিলে মানুষ সুস্থ থাকে, অসুস্থতা তার উপর ভর করে না। ইদানিং আমরা আসলে আবার লক্ষ্য করছি যে তরুণ সমাজ মোবাইল নির্ভর হয়ে পড়ছেন। মোবাইল নির্ভর হওয়ার কারণে দেখা যাচ্ছে যে ব্রেইনে এফেক্ট হচ্ছে, চোখে প্রবলেম হচ্ছে। এই জায়গা থেকে আসলেই খেলাটা প্রয়োজন, খেলাধুলা অবশ্যই খুবই প্রয়োজন। তো যেহেতু আপনি খেলোয়াড় ছিলেন এবং এই জিনিসটায় আপনার বেশি ফোকাস থাকারই কথা, কারণ খেলাধুলা একটা আর্ট, আমি মনে করি এটা আলাদা একটা আর্ট। আপনি যখন খেলাধুলায় ছিলেন তখন তো খুব বেশি ফোকাস ছিল মনে হচ্ছে, বিদায় তো আসলে এতদূর যেতে পেরেছিলেন খেলাধুলা করে, নইলে তো আসলে এতদূর যাওয়াটাও আসলে পসিবল ছিল না। সেটাই। আর আরেকটা বিষয় আমরা একটু কথা বলে নিই, সেটি হচ্ছে নিম্ন আয়ের কিছু মানুষ আসলে আছেন, প্রত্যেক এলাকাতেই থাকেন। তো তাদেরকে আসলে আপনি কিভাবে দেখবেন, বা তাদের ছোটখাটো কিছু বিষয় থাকে, তারপর টিসিবির কিছু বিষয় থাকে, এই বিষয়গুলো নজরে কতটুকু নিয়ে আসবেন আপনি? টিসিবির বিষয়টুকু আসলে আমার এ পর্যন্ত জানা নেই। আর নিম্ন আয়ের যে মানুষগুলো, আমি মনে করি ওনারাই আমার শক্তি, কারণ ওনাদের সাথেই আমার সব থেকে বেশি চলাফেরা করা। আমার নিজস্ব কলোনি রয়েছে, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ওনাদের সাথেই আমার প্রথমেই দেখা সাক্ষাৎ হয়। নিম্ন আয়ে ঠিক আছে, কিন্তু ওনারা বড় আন্তরিক, ওনাদের কথাবার্তা, আচার ব্যবহার আমাকে মুগ্ধ করে এবং ওনাদের সাথে আমি ছোটবেলা থেকেই মোটামুটি সম্পৃক্ত রয়েছি। তো ওনাদের সাইকোলজি সম্বন্ধে আমার মোটামুটি একটা আইডিয়া রয়েছে। ওনারা বেশি কিছু আসলে চায় না, ওনাদের চাওয়াটুকু থাকে যে কোনো সমস্যা পড়লে যাতে বিষয়টা তাড়াতাড়ি সলভ হয়ে যায়। আমাদের এখানে অনেক সমস্যা হয়, অনেক পারিবারিক ঝামেলা হয়, কিন্তু আমি লক্ষ্য করেছি অনেক সময় আগে ওনারা অনেক সমস্যায় পড়লে সেটা অনেক লেন্থি হয়ে যেত, মানে তাড়াতাড়ি বিষয়টা সমাধান হতো না। আজ নয় কাল, কাল নয় পরশু, অনেক সময় নেওয়া হতো। তো আমি যদি নির্বাচিত হই, আমার এলাকার মুরব্বীদের নিয়ে আমি আমার ব্যক্তিগতভাবে ওনাদেরকে কিছু কাজ দেওয়ার চেষ্টা করব, যাতে ওনারাও এই কাজের সাথে সম্পৃক্ত থাকেন। আর আমি যতটুকু করণীয়, যেহেতু ওনারা মুরব্বী, ওনারা দীর্ঘদিন থেকে ওনারা বিচার কার্যক্রম সুন্দর করে চালিয়ে আসছেন, সেক্ষেত্রে ওনাদেরকে আমি আগে মূল্যায়ন করব এবং পাশাপাশি ওনাদের যতটুকু সহজ সাহায্য সহযোগিতা করণীয় আমার সাইড থেকে করতে হয়, আমি সেইটি করে যাব। আর এটা খুবই ভালো বলেছেন। আসলে আমরা সবাই যদি মুরব্বীদের সম্মান দিই, মুরব্বীদের সম্মান দিলে সবচেয়ে ভালো যেটা হয়, আসলে মুরব্বীরা সবসময় আমাদের ভালো চান। তারা চান যে এলাকায় যাতে শান্তি থাকে, শৃঙ্খল থাকে, এই জিনিসটাই তারা মূল ফোকাস করেন। আর আপনি তাদেরকেই মূল্যায়ন করছেন, তাদের পরামর্শ নেওয়ার চেষ্টা করছেন, এটা আসলে মনে হচ্ছে খুবই ভালো। আমরা মজুমদারিতে দেখেছি আসলে কবরস্থানের বেশ কিছু জায়গা আছে, এবং সিলেটে মানিকপীর রহমতুল্লাহ আলাইহির মাজারে কবরস্থান আছে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে কবরস্থান আছে মাজারের পাশে। তো এইখানে আসলে যে পাবলিক কবরস্থানগুলো, এইখানে অনেকেই আপনার কেউ মারা গেলে দাফন কাফনের ইয়ে করেন। মজুমদারিতেও দেখেছি আমরা কিছু কবরস্থানের ব্যবস্থা আছে। এই জিনিসগুলা আপনারা আসলে কিভাবে ইয়ে করেন? যেমন যদি কেউ মজুমদারির বাসিন্দা হন, ওনার যদি কবরস্থানের জায়গা না থাকে, তাহলে আপনারা কি মজুমদারিতেই এইখানে কোনো ব্যবস্থা করেন, নাকি মানিকপীর কিংবা শাহজালাল রহমতুল্লাহির মাজারের দিকে ইয়ে করেন? মজুমদারিতে যে কবরস্থানটা রয়েছে সেটা মজুমদার বাড়ির পারিবারিক গুরুস্থান। সেখানে পরিবারের কেউ মারা গেলে সেখানে সমাহিত করা হয়। আমি যতটুকু জানি বা যতটুকু দেখে আসছি, এটা সম্পূর্ণ পারিবারিক গুরুস্থান। আর আশেপাশে যে কবরস্থানগুলো রয়েছে, যেমন চৌকিদিঘিতে রয়েছে, এরপরে আপনার যে বাদাম বাগিচায় রয়েছিল, এখন তো সম্ভবত নাই বাদাম বাগিচায়। এরপরে আপনার ওই যে মজুমদারিতে আবার ওই যে খানবাড়ি আর একটা আছে, ওইটার পারিবারিক গুরুস্থান, ওটা ওনাদের নিজেদের। কিন্তু
পরবর্তী মানে অন্য কেউ যদি পরিবারের বাহিরে যদি কেউ মারা যায়, ওনারাই মানিক পীর সাহেবের টিলা বা হযরত শাহজালাল সাহেবের মাজারে ওনারা সমাহিত করেন। এমনিতেই আসলে এমনি কোনো উদ্যোগ নিবেন কিনা যে তাদের গোসল কাফনের ব্যবস্থার জন্য ছোট্টখাটো কোনো ঘর-টর করার কোনো প্ল্যান যদি করেন? আচ্ছা, ইতিমধ্যে আমাদের এলাকার মুরব্বীরা মিলে পীরমহল্লা এলাকায় যে আকলকুয়া বলে ওইটাকে, ওইখানে মুর্দাদের পরিষ্কার করা, গোসল করানোর ব্যবস্থা ওনারা হাতে নিয়েছেন, বেশ কিছুদিন হয়ে গেছে। তো কেউ মারা গেলে আমাদের আশেপাশে কেউ যদি মারা যায় তাহলে ওইখানে নিয়েই মানে ওনাদেরকে গোসল টোসল করানো হয়। আমারও মনে মনে একটা ইচ্ছা আছে, আগামীতে এটা আমি আমার মসজিদের মুতল্লি সাহেবের সাথে কথা বলবো ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব যাতে, যেহেতু আমাদের আসলে এখানে জায়গার স্বল্পতা রয়েছে, তো আমি চেষ্টা করব ওনাদের সাথে কথা বলে যদি কোনো জায়গা বের করা যায় সেখানে কিছু করা যায় কিনা সেটা আমি চেষ্টা করবো ওনাদের সাথে কথা বলে। শহর তো জায়গার খুব ক্রাইসিস থাকে, বা জায়গা আসলে খুবই মূল্যবান একটা সম্পদ থাকার কারণে আসলে জায়গা বের করাটা সো টাফ হয়ে যায়। বাট আপনার উদ্যোগটা দারুণ, যদি এরকম উদ্যোগ নিতে পারেন আসলে মানুষ খুবই উপকৃত হবেন, এবং এটা আসলে জনসাধারণের জন্য মানে খুবই উপকারী একটা জিনিস, একটা দারুণ উদ্যোগ আপনার। আরেকটা বিষয় জানি না আপনি কতটুকু খেয়াল করেছেন, সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে পানির সংকট, পানি নিয়ে অনেকেই আসলে বিভিন্ন সমস্যা ফেস করেন। এই পানির সংকট যখন দেখা দিবে তখন আসলে মানুষ যদি আপনাকে ফোন টোন করেন বা তাদের অসুবিধার কথা জানান, ব্যক্তিগত উদ্যোগ বলেন বা জনপ্রতিনিধি যদি আপনি হয়ে যান, তখন আসলে বিষয়টা কতটুকু গুরুত্ব দিবেন? পানি, ইতিমধ্যে পানি আমাদের সাবেক যে কাউন্সিলর ছিলেন উনি আমাদের বাড়ির কাছ থেকে জায়গা কিছু নিয়েছেন, ওইখানে পাম্প বসানো হয়েছে আমি যতটুকু জানি। এবং পানির সমস্যা আপাতত আমাদের 4 নং ওয়ার্ডে তেমন একটা নাই বললেই চলে, কারণ প্রত্যেকের বাসায় বাসায় সবাই পানির লাইন নিয়েছেন এবং আমাদের এখানে মোটামুটি পানি থাকে। শুধু ইলেকট্রিসিটি চলে গেলে আর কি কিছু সময় একটু সমস্যা হয়, নতুবা নির্ধারিত সময়ের মধ্যে সকলেই মোটামুটি পানি পায়। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে, যদি আমি নির্বাচিত হই বা নির্বাচিত যদি নাও হই, যদি কেউ আমাকে বলে যে পানির সমস্যা, আমি আমার সাধ্য অনুযায়ী যতটুকু করার আমি অবশ্যই করব। এখানে তো একটা বিষয় যেটা আসলে আপনার সাথে গল্প করে করে জানলাম, আপনি তো দীর্ঘদিন থেকে মানুষের সেবা করার চেষ্টা করছেন, কোভিড এর সময় সম্ভবত বেশ মানুষের পাশে ছিলেন। প্রত্যেক ক্রান্তি লগ্নে এইভাবে শুনছিলাম যে প্রত্যেক ক্রান্তি লগ্নে আপনি ট্রাই করছিলেন মানুষের সাথে থাকার বিষয়টা, যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। আসলে এটা করেছি মূলত আমি আসলে ফুটিয়ে তোলার জন্য নয়, মূলত আমি আল্লাহকে ভয় করে এটা করেছিলাম। মূলত আমি মসজিদের পাশে, মসজিদের যে স্থানগুলা ছিল, কারণ কোভিডের যে সময়ে এসেছিল, আমরা কে কখন দুনিয়া থেকে চলে যাই এর কোনো গ্যারান্টি ছিল না। তো চেষ্টা করেছি জনগণকে মানে কিভাবে আমার সাইড থেকে যতটুকু সেবা দেওয়া যায়। আমি নিজে ডাবল মাস্ক পরে, হাতে হ্যান্ড গ্লাভস পরে আমি মসজিদে স্প্রে করেছি। এরপরে যেখানে বেশি যাতায়াত ছিল সেই জায়গাগুলোতে আমি বেশি করে স্প্রে করেছি। এরপরে ওই যে আপনার ওই যে মাস্কগুলা বিতরণ করেছি। বাসায় বাসায় অনেকের অনেক সমস্যা আছে, অনেক সাধারণ মানুষের অনেক সমস্যা আছে, ওনারা অনেক সময় বলতে পারতেন না। তো আমি চেষ্টা করেছি ওনাদেরকে সরাসরি না বলে ওনাদের দরজার পাশে কিছু সামগ্রী রেখে আসার। এবং আলহামদুলিল্লাহ অনেকে হয়তো এখনো জানেন না, এটা আপনার মাধ্যমে হয়তো এটা জানবেন। তো আমি চেষ্টা করেছি আর কি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ সেই সমস্যাগুলো আমাদেরকে শেষ করে দিয়েছেন। এখন আমরা প্রাণবন্ত আছি সবাই, কোনো ধরনের বড় কোনো সমস্যা আমাদের পড়ছে না। তো আমরা তো চলছি আলহামদুলিল্লাহ। কোভিডের সময় যারা মারা গিয়েছেন ওনাদেরকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন, এটাই চাই। আর আমার সাইড থেকে যতটুকু করণীয়, আমি আসলে আমার পরিবার থেকে যথেষ্ট সাহায্য সহযোগিতা পাই। আমার লন্ডন চাচা আছেন, মানে এই দিক থেকে যে ওই যে লোকদের সাহায্য সহযোগিতা, বা অনেক সময় আমি যদি কোনো দরকারে ওনাদেরকে কিছু বলি যে এটা করব, ওনারা আমাকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেন। আমি আমার পরিবারের কাছে এজন্য চিরঋণী। আপনি যদি নির্বাচিত হয়ে যান
তখন মানুষ আপনার কাছে ঘেঁষতে গেলে আসলে দূরত্ব সৃষ্টি হবে কিনা, না মানুষ এনি টাইম আপনার কাছে আসতে পারবে? আসলে কখনো কোনো সময় এরকম আমার দিক থেকে হয় নাই। আমি সব সময় চেষ্টা করেছি যে মানুষের সাথে থাকার, মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, এবং আমি এটাও চাই যে আমার মৃত্যুর আগ পর্যন্ত যেন, জানি না কতদিন বাঁচবো, আমি মানুষের সাথে থেকে মরতে চাই। এটাই আমার মানে ইচ্ছা, বা এটাই আমার সারা জীবনেরই একটা ইয়ে ছিল যে আমি জনসাধারণের পাশে যেন থাকতে পারি, এবং জনগণ যাতে আমার সাথে ম্যান টু ম্যান কথা বলতে পারে একদম সরাসরি। ওই যে অনেক সময় হয় না পেছনে মানে অনেকে কথা বলে, তো ওই কথাগুলো আসলে আমি তেমন একটা আমলে নেই না, ইচ্ছা করেই আমলে নেই না। কারণ যারা আপনার সাথে বলবে, যার যে দরকারগুলা, সে আপনাকে সরাসরি বলবে, আপনাকে লুকিয়ে কিছু বলার দরকার তো নাই। এখানে তো এমন কিছু না যে আমাকে বললে আমি ওদেরকে ওদের সাথে দুর্ব্যবহার করব, বা ওরা আমার সাথে দুর্ব্যবহার করবে। আসলে এ ধরনের কখনো কোনোদিনও আমার সাথে এরকম হয় নাই। আর আমি চেষ্টা করি ওনাদের কাছাকাছি যেতে, ওনারাও ওনাদের যতটুকু যে সমস্যাগুলো থাকে, আমি বেশ অনেক মানুষজনের সাথে কথা না বলে নিজে যতটুকু পারি আমি আমার মতো করে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি। এবং যখন আমি নিজে পারি না তখন আমি দুই একজনের সাহায্য সহযোগিতা নেই, তবে এটা গোপনে করি আর কি। গোপনে করা খুবই ভালো আসলে। আপনি যেহেতু মুসলিম এবং আমিও মুসলিম, আমরা জানি আসলে গোপনে উত্তম কাজগুলো করা আল্লাহ তাআলা পছন্দ করেন। তিনিও চান আসলে আমরা যেন এমন কিছু কাজ আসলে গোপনে করি যে কাজগুলো অন্যরা দেখেন না, এবং এই কাজ থেকে যেন রিয়া না হয়। এইটা আসলে মূলত ইসলামে খুব বেশি ফোকাস করা হয়। প্রিয় দর্শক, দীর্ঘক্ষণ আমরা শুনছিলাম সিলেট মহানগরীর ৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবি মজুমদার রনি সাহেবের কাছ থেকে আমরা দীর্ঘক্ষণ শুনছিলাম এলাকা নিয়ে চমৎকার চমৎকার ওনার কিছু প্ল্যান, পরিকল্পনা, এবং তিনি সব সময় চান মানুষের সাথে মিশে থাকতে, মানুষকে প্রাধান্য দিতে। আল্লাহ তাআলা যেন ওনার এই স্বপ্নকে পূরণ করেন, মানুষ যেন ভোটের মাধ্যমে ওনাকে নির্বাচিত করে, তিনিও যেন মানুষের পাশে থাকার জন্য পরবর্তী দিনগুলো ভালোভাবে কাটাতে পারেন। সেই কামনা ব্যক্ত করেই আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।